সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সবার পরিচিত চেনা মুখ, এক অঙ্গনের মানুষ কিন্তু খেলার মানুষও তিনি, এবং সরাসরি এবার খেলার সাথে জড়িত হয়েছেন। ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন জনাব আসিফ আকবর, সঙ্গীত শিল্পী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বাংলাদেশের তারকা শিল্পী। স্বাগত জানাচ্ছি আপনাকে জনাব আসিফ আকবর। এবং আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, কিন্তু তিনি এইজ গ্রুপ ক্রিকেট নিয়ে কাজ করছেন। একদম তৃণমূল পর্যায়ে ক্রিকেটার তৈরির যে কমিটি, সেই কমিটির তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে আমরা কথা বলবো আসলে সেই বিষয় নিয়ে, তো অবশ্যই ক্রিকেট নিয়ে এবং অন্যান্য সামগ্রিক সমসাময়িক বিষয়, সেগুলো আলোচনায় আসবে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে, এবং যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন। প্রথমেই জনাব আসিফ আকবরের কাছে জানতে চাই যে প্রায় 3 মাসের মতো ক্রিকেট বোর্ড পরিচালক, বাইরে থেকে ক্রিকেট নিয়ে কথা বলা কিংবা খেলা নিয়ে কথা বলার, বোর্ডে ঢুকে আসলে সেটা কাজ করা এবং সেই সমালোচনাটা ফেস করা, আসলে দুই রকম অভিজ্ঞতা কিনা? থ্যাংক ইউ। অনেকদিন পরে চ্যানেল 24-এ আসলাম, অনেকদিন পরে এই সেটে তোমার সাথে দেখা হয়ে, সরি আপনার সাথে দেখা হয়ে গেল আমার। জি প্লিজ। এবং যে প্রশ্নটা সেটা হচ্ছে আমার জন্যই বেসিক্যালি, যে আমি আসলে অনেকেই ভাবে মিউজিক থেকে আসছে, মিউজিকের লোক আমি, বিসিবিতে আছে, বিসিবিতে যাওয়ার পর অ্যাটিটিউডটা কী হতে পারে। দ্যাট ইজ, বিসিবি একটা প্রেস্টিজিয়াস জায়গা, খুব রেসপন্সিবিলিটির জায়গা, একটা দেশের ক্রিকেটের ভিত্তিটা বা সিদ্ধান্তগুলি সেখান থেকে আসে। তো ডেফিনেটলি সেই জায়গা থেকে আমাকে অনেক দায়িত্বশীল কথাই বলতে হবে এবং অথেন্টিক কথা বলতে হবে। আমি যদি কোনো ফিউচার প্ল্যানের কথা বলি, সেটা আমাকে জেনেই বলতে হবে এবং আমাকে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। তো আমরা যে 25 জন ডিরেক্টর যেখানে আছে, আমাদের বিভিন্ন রকম কাজ আছে, এক একজনের এক একটা ডিপার্টমেন্ট। আমার হচ্ছে এজ গ্রুপ, যেটা আমাদের 14, 16, 18 এবং টোটাল নিচের দিকে যে প্লেয়ার্সগুলো আছে, টোটাল সুতিকাগার যেটাকে বলি আমরা, ভবিষ্যতে যারা বাংলাদেশকে সার্ভিস দিবে তাদেরকে নিয়ে আমার কাজ। তো বিসিবিতে আমরা যেহেতু মিউজিকে কাজ করেছি রেসপন্সিবল জায়গায়, বিসিবি আরও একটু রেসপন্সিবল জায়গা, এবং এই সাংগঠনিক যেই অ্যাক্টিভিটিসগুলো আমার ছোটোবেলায় ছিল, সেগুলো ছিল একটা মডেলে। এখন বিসিবিতে ঢোকার পরে আমি আরও অনেক ম্যাচিউর হচ্ছি, অনেক বড়দের সাথে কাজ করছি যারা ইন্টারন্যাশনালি তাদের কাজের এক্সপিরিয়েন্স আছে, সেটার সাথে নিজে খাপ খাওয়াচ্ছি। আর যেহেতু আমার জুনিয়রদের নিয়ে খেলা, 14 আমরা 16-18 টুর্নামেন্ট শুরু করেছি, 18 ফাইনাল রাউন্ড, 3 দিনে ম্যাচ হবে, কক্সবাজারে ফাইনাল রাউন্ড হচ্ছে, এগুলো নিয়ে কাজ করছি, আমার ভালো লাগছে এবং যথেষ্ট রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করছি আগে চেয়ে। রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করছেন, এবং আপনি কয়েকদিন আগে বলছিলেন যে একটা ক্রিকেট উৎসব হবে, বাংলাদেশকে একটা উৎসব মুখর পরিবেশ আপনি দিতে চান। মানে সেটা কি একটু থমকে গেছে নানা কারণে, সাম্প্রতিক নানা ইস্যুতে? না, আমি এটা মনে করি না, কারণ আমরা হচ্ছে কি, আমাদের মূল ফোকাস থেকে বিপিএল কিংবা ন্যাশনাল টিম, জি তার নিচে মিডিয়াও নামে না, আর কেউ যায়ও না। জি। তো আমার কাজ যেহেতু একটু নিচের দিকে, 14, 16, 18 টুর্নামেন্টগুলো করি আমি, এগুলোর কোনো খবর কোনো পত্রিকার কোনাতেও আসে না, ইভেন ধর লোকাল যে পত্রিকা সেখানেও আসে না। তো আমরা ফেস্টিভ মুড বলেছি এই কারণে, এখন চলছে আমাদের 18 জোনাল রাউন্ড শেষ, এটা আমরা ফাইনাল রাউন্ড করছি কক্সবাজারের স্টেডিয়ামে 2টো, আর আন্ডার 16 12 তারিখ থেকে শুরু হবে সারা দেশব্যাপী টুর্নামেন্টগুলো। তো সেগুলো আবার শুরু হয়ে যাওয়ার পরে আমরা আবার সেটারও ফাইনাল রাউন্ড করবো, তো চিটাগাঁয়ে করবো আমরা। তো সেক্ষেত্রে আমরা সব গুছাচ্ছি, তারপর 14 শুরু হবে, তারপর হবে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট, তারপর হবে মাদ্রাসা ক্রিকেটের প্ল্যান আমরা করেছি, এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অ্যাটাচ করার জন্য। তারপর আপনার কিছু কিছু স্পেশাল স্কুল আছে যারা মনে করেন বাস্তুহারা বা তাদের ছিন্নমূল যাদেরকে বলা হয়, তাদের অনেকগুলা স্কুল আছে, মজার স্কুল লাইক ছায়াতল, যেখানে শিশুরা আসে, তাদের হয়তো বাবা মা নাই বা তাদের ওই অ্যাবিলিটি নেই। তো টোটাল বাচ্চাদেরকে মূল স্ট্রিমে জয়েন করানো হচ্ছে আমার কাজ, যেন একটা শিশু বলতে না পারে আমি সুযোগ পাই নাই। এই কাজটা আমরা করে যাচ্ছি এখন। আচ্ছা, মানে সেই আপনি তাহলে একটা বড় আয়োজন চলছে, হয়তো আমরা সেটা ফোকাসে নেই। আর ফেস্টিভ্যালের কথা বলেছি এই কারণে, এই টুর্নামেন্টগুলো হচ্ছে যেখানে যেখানে হচ্ছে সেখানে উৎসব হচ্ছে, এবং যখন প্রাইম ব্যাংক স্কুলটা শুরু করবো আমরা, সেটাতে তো নিঃসন্দেহে 550-600 স্কুল থাকবে, এবং তাদের পার্টিসিপেন্টগুলো আমাদের আগামী মার্চ মাস পর্যন্ত দেশটা উৎসব মুখর থাকবে। এখন আমাদের ফোকাস যদি থাকে বিপিএল, আমাদের ফোকাস যদি থাকে বাংলাদেশ টিম, আইপিএল বা T20 ওয়ার্ল্ড কাপ, তাহলে আমার এটাকে দেখা যাবে না খালি চোখে। সুতরাং আমরা মিডিয়াকে রিকোয়েস্ট করবো যেন আমাদের অ্যাটলিস্ট খবরের স্ক্রলে আজকে জেলাগুলিতে গেলে, এরা একসময় ন্যাশনাল প্লেয়ার হয়, হঠাৎ করে ন্যাশনাল প্লেয়ার তো আসে না, আসে তো এখান থেকে।
তো আমাদের এই খেলাগুলো ফোকাস করা উচিত, যেভাবে ইন্ডিয়া তাদের রঞ্জি ট্রফি বা আন্ডার 14-16 ফোকাস করে তাদের মিডিয়াতে। আচ্ছা, মানে একদমই তাই, আপনার সাথে আমি একমত, কিন্তু অনেক নানা কারণে আসলে বাস্তব হয় না বা মিডিয়ার ক্ষেত্রেও। জাস্ট একটু জানতে চাই যে বলছিলেন ন্যাশনাল টিম কিংবা বিশ্বকাপ এগুলো ফোকাস, এই জিনিসগুলোকে আপনাকেও ফেস করতে হচ্ছে, যদিও সরাসরি আপনার কমিটি নয়, কিন্তু ক্রিকেট বোর্ড, যেহেতু আপনি ক্রিকেট বোর্ডের 25 জনের একজন, সেই হিসেবে মনে হচ্ছে কিনা যে আসলে একটু আপনি এসে একটা নতুন অভিজ্ঞতার মুখেই পড়ে গেলেন, একটা মানে কঠিন সিচুয়েশনের মধ্যেই আপনি সামনে চলে আসলো? না, আমরা শুরু থেকে চ্যালেঞ্জের মধ্যে আছি। প্রথমত কিছু ঝামেলাপূর্ণ চ্যালেঞ্জ, যেগুলো মানে আমাদের হয়তো বিরক্ত করে, আর কিছু আছে আমাদের বেসিক চ্যালেঞ্জ, যেগুলো আসলে অতীতে বিসিবিতে যেভাবে হওয়ার কথা ছিল, ডিপার্টমেন্টগুলো যেভাবে কাজ করার কথা ছিল, দেখা যাচ্ছে আমি 11টা ডিস্ট্রিক্ট ভিজিটে গিয়েছি, সেই 11 ডিস্ট্রিক্টে কোনোদিন কোনো বিসিবির বোর্ড ডিরেক্টর যায় নাই। ইভেন দো ওই এলাকায় যদি তার বাড়ি হয় সেখানেও সে যায় নাই। তো আপনি তো যদি রুট লেভেলে না যান, আপনি যদি আপনার একটা পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম এই ধরনের জেলাগুলি বা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জি জি। এদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারটা কি, ওখানকার মেয়েদের যে ক্রিকেটটা আছে সেখানে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ওই অঞ্চল থেকে আসে। তো আমরা তাদের কি ফ্যাসিলিটি দিচ্ছি? দেখা যাচ্ছে মেয়েরা ছেলের বল বল দিয়ে খেলতেছে। তো আপনি ন্যাশনাল টিমে অনেক বড় বড় প্লেয়ার আশা করবেন, কিন্তু তৃণমূলে মেয়েরা ছেলেদের বল দিয়ে প্র্যাকটিস করছে, মেয়েদের বলের শেপটা আলাদা, ছোট। তো এই সমস্ত জিনিসগুলো, ওদের রোলার নাই, গ্রাস কাটার নাই, তারপরে পিচ কভার নাই, সাইড স্ক্রিন নাই, স্কোর বুক নাই, মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম নাই। তো আমাদেরকে পুরো টোটাল জিনিসগুলো এনশিওর করতেছে। 64 ডিস্ট্রিক্টে আমরা 8টা হাব তৈরি করছি, যেখান থেকে আমাদের এই জিনিসপত্রগুলো কেনা হবে, তৈরি করা হচ্ছে, এবং সেখানে ব্যাপক পুকুর চুরির ব্যবস্থা ছিল। এখন আমরা সেটা নিজেরা হ্যান্ডেল করছি, যেন একটা 1000 কেজি রোলারের দাম যদি অতীতে দেখানো 2 লাখ টাকা, দেখাচ্ছে সেই 1000 কেজি রোলার টাইম এখন পাচ্ছি 45,000 টাকায়। আচ্ছা, অর্থাৎ আমরা বাস্তবতার নিরিখে আমরা অর্ডার দিয়ে জিনিসগুলো তৈরি করছি, যেন ওই শুভঙ্করের ফাঁকি না হয়। তো এগুলো তৈরি করতে গিয়ে আমাদের আসলে কখনো কখনো গ্রাউন্ডস, ফ্যাসিলিটিস, লজিস্টিক, ডেভেলপমেন্ট আমরা সমন্বয় করে বসছি আমরা, এবং আশা করছি এই জিনিসগুলো যখন চারিদিকে চলে যাবে এবং আমাদের ফ্যাসিলিটিসগুলো বাড়বে। আমি এই জন্য বলছি ফ্যাস্টিভ মোডের কথা। যেমন নারী ক্রিকেটটা আপনি নারী ক্রিকেটকে চেনেন, সে ভালো খেলছে বিদেশি গিয়ে, বাট সে কোথা থেকে আসছে, তার ফ্যাসিলিটিসটা কি, তার বেতনের ব্যবস্থা কি, তার টিএডিএ কি। তা আমরা যত গ্রাউন্ডসের দেখেন, আমরা আমাদের গত কয়েক বছরে গ্রাউন্ডসের বেতন বাড়েনি, আমাদের জেলা কোচ যারা তাদের বেতন বাড়েনি, উপজেলা লেভেলে কোনো কোচ নিয়োগ দেওয়া হয়নি। তাহলে আপনি একটা জেলা কোচ 16টা উপজেলা কীভাবে হ্যান্ডেল করবে? তো এখন ও তো একটা মানুষ না, তো 16 উপজেলা কি। এখন আমরা যাচ্ছি যে একাডেমিগুলি আছে বিভিন্ন উপজেলায়, বা আমাদের বিভিন্ন লেভেল করা যে কোচ আছেন তাদের লিস্ট করে তাদেরকে ডেকে তাদেরকে রিফ্রেশার্স কোর্স করে আমরা উপজেলা লেভেলে কোচ নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করছি। এতে হবে কি, প্রান্তিক ক্রিকেটটা বেসিক একটা ক্রিকেটে চলে যাবে। আচ্ছা, মানে সুতরাং আপনাদের অনেকগুলো কর্মযজ্ঞের মধ্যে ঢুকতে হচ্ছে আসলে। এটা একটা ব্ল্যাক হোল, মানে যেটা এইজ আসলে লেভেলের ক্রিকেটটা একটা অন্ধকার গহ্বর, আপনি যতই ঢুকবেন ততই কাজ। কিন্তু আমরা মূল কাজে একটু ফোকাস দিতে চাই। আমি আবারও ফিরে আসতে চাই ন্যাশনাল টিম। আমাদের যেহেতু ফোকাস আপনি বলছেন, এটা সত্যি মানুষের আগ্রহ আকর্ষণ সেখানেই বেশি। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক হলো, T20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ বলছে, মানে সেটায় আপনার কি মনে হয়, এই লড়াইটা কি একটু অসম লড়াই শুরু হয়ে গেল কিনা? এটা আমাদের জন্য লং টার্মে এফেক্ট ফেলবে কিনা? আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলাদেশ জয় করে, তখন কিন্তু ওনার সাথে 18 জন সৈন্য ছিল। তো যুদ্ধের সময় আসলে সাহসটা, মেধাটাই আসল, কৌশলটাই আসল। আর আমরা তো একটা বেসিক জায়গা দিয়ে গেছি, যেখানে আমাদের মুস্তাফিজকে ইস্যুটা আপনি যেভাবেই বলেন প্রশ্নটা আসে জি ঘুরে জি, ফিরে এটাই। একমত। তো সেক্ষেত্রে আমরা ন্যায্যতার কথা বলছি। আমরা আইপিএলে আমরা যাইতে চাইনি, আমাদেরকে নেওয়া হয়েছে। আমাদের কোনো প্লেয়ার কিন্তু কারোর সাথে যোগাযোগ করে যায়নি, তারাই ডেকেছে, তারা এজেন্সি মাধ্যমে ডেকে তারাই বিট করেছে, তারা অকশনে তুলে কিনেছে। এটা নিয়ে আমরা প্রেস বক্স থেকে শুরু করে টোটাল মানুষজন হ্যাপি ছিল যে মুস্তাফিজ খেলছে। এবং তারপরে যেই এক্সকিউজে তাকে বহিষ্কার করা হলো বা তাকে বাদ দেওয়া হলো, সেটা অত্যন্ত আপত্তিজনক। এটা একটা জাতির উপরে চলে আসছে। আপনার যদি এক্সকিউজ থাকে যে মুস্তাফিজ মুসলিম, তাহলে এখানে আমার কথা হচ্ছে আফগানিস্তানের প্লেয়ারও মুসলিম, তারা খেলছে। আপনার যদি এক্সকিউজ থাকে যে হ্যাঁ বাংলাদেশ এই হিন্দু মুসলিম ইস্যু থাকে, তাহলে আমাদের ক্যাপ্টেন লিটন দাস, তাই না? একটা পুরো ন্যাশন 20 কোটি মানুষের লিডার হচ্ছে লিটন দাস। তাহলে তাদের চিন্তা ভাবনার লেভেলটা ডিফারেন্ট, পলিটিক্যাল। অর্থাৎ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করার দরকার ইন্ডিয়া তাই করছে। এটা হোক পলিটিক্সে, হোক স্পোর্টসে, হোক বর্ডারে, যেভাবেই হোক। তো আমরা তো এটা চাই না। আমরা সুপ্রতিবেশী সুলভ বন্টন ব্যবস্থাতে সাম্য চাই। এবং এই মুস্তাফিজের ইস্যুটাতে আমাদের যে
আমাদের মানুষের যে প্রেস্টিজ, আমাদের যেটা জাতি হিসেবে যে আমাদের গর্বের জায়গাটা, সেখানে হাত পড়েছে। তো আমরা নিঃসন্দেহে আপনার জুলাই স্পিরিটকে যদি ধারণ করি, আপনি যদি ৭১ ধারণ করেন, আমরা কিন্তু একটা স্বাধীন চেতা জাতি এবং আমাদের সংগ্রামের ইতিহাস অনেক সমৃদ্ধ। তো সেদিক থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মুস্তাফিজের সঙ্গে থাকা পাশাপাশি বাংলাদেশের যে সম্মান, হৃত সম্মান পুনরুদ্ধার করার জন্য আমরা ভারত খেলতে যাচ্ছি না। কারণ এটা ইন্টেনশনালি বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে। আমরা ব্যাপারটা এভাবেই নিয়েছি। মানে আপনি ব্যক্তিগতভাবেও কি একমত মানে ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে? অবশ্যই, আমি তো একজন সিদ্ধান্ত গ্রহণকারী, বোর্ডে যেহেতু আছি, এবং এই বোর্ডে যখন সিদ্ধান্তটা হয় তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি একটা সৌজন্যতামূলক ফ্রেমে থাকার জন্য। কিন্তু ইন্ডিয়া থেকে যেভাবে রিপ্লাইগুলো আসছে বা যেভাবে তাদেরকে ডিসচার্জ করা হচ্ছে মুস্তাফিজকে, এবং তাদের যে কথাবার্তার নমুনা এবং তাদের যে মিডিয়া বুলিং, সব কিছু মিলে আমাদের মনে হয়েছে যে আমাদের ভালো একটা স্ট্যান্ড নেওয়া দরকার। কারণ আমাদের আগে আত্মসম্মান না থাকলে আপনি কোনো জাতির কোনো মেরুদণ্ডই থাকবে না। তো আমরা আত্মসম্মান একটা জাতি হিসেবেই পরিচিত হতে চাই যে কোনো ক্ষেত্রেই। এবং সরকারের যে কঠোর অবস্থান সেটা কি আসলে কাজটা সহজ করে দিয়েছে কিনা ক্রিকেট বোর্ডের জন্য? সরকারের অবস্থানটা আসলে, এই সরকার তো আপনার মনে করেন আর বেশি দিন নেই, ইলেকশন হবে, সরকার শেষ হয়ে যাবে, কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে আগামী যতদিন বোর্ড থাকে, আমরা যত ক্রিকেট খেলা থাকে, তো আমাদের পরে কেউ আসবে। সুতরাং এই সিদ্ধান্তের রিফ্লেকশন কিন্তু এই সরকার না, এই সিদ্ধান্তের রিফ্লেকশন কিন্তু সারা জীবন থাকবে, আগামী 15-20 বছর থাকবে এটা, এই ডিসিশনটার রিফ্লেকশনটা। তো সেক্ষেত্রে আমরা মনে করি সরকারের সিদ্ধান্ত, সরকারের ট্রান্সমিশনে অ্যাপিল দেখানো, এটাও সরকারের সিদ্ধান্ত। বাট আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের খেলোয়াড়দের সিকিউরিটি। আপনি যদি মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারেন, উগ্রবাদীদের তাদের যারা ঝামেলা করে তাদের ভয়ে যদি আপনি মুস্তাফিজ খেলতে না দিতে পারেন, আপনি আমার 15 জন ক্রিকেটার, আমার মিডিয়া কর্মী থাকবে অ্যাভেলেবেল, 8-10 হাজার দর্শক যাবে সেখানে খেলা দেখতে, আমাদের প্লেয়াররা মাঠে খেলবে নাকি নিরাপত্তা চিন্তা করবে? ক্রিকেট একটা মাইন্ড গেম, একটা ম্যাথমেটিক্যাল গেম, এটা অনেক হিসাব নিকাশের খেলা। তো আপনি প্লেয়াররা কি তাদের জীবন বাঁচাবে, জীবন চিন্তা করবে নাকি মাঠে খেলবে? তো এর চাইতে বেটার আমরা ভেন্যু চেঞ্জ করে ফেলি। তার মানে এটার যে ইমপ্লিকেশন, মানে যে ক্ষতি, সেটা ভেবেই আসলে ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই বিষয়ে একটু কথা বলবো। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ইমতিয়াজ আহমেদ বুলবুল, ঢাকা উত্তর থেকে। জি, আমার প্রশ্ন, আগে ধন্যবাদ যে ক্রিকেট বোর্ডকে এবং এই আসিফ ভাইকে যে এরকম একটা সাহসী একটা সিদ্ধান্তের জন্য। জি, প্রশ্নটা হচ্ছে, আমরা যে বাংলাদেশ দেখো এখন কি আমরা এই শ্রীলঙ্কাতে খেলবো, যদি খেলা না হয় তখন আমরা কি করব? খেলা অফ রাখবো না আমরা এই শ্রীলঙ্কায় খেলবো, এটা সিদ্ধান্ত থাকবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কি হবে এটা আর একটু সময় বলে দিবে। তবে যেটা আমি বলছিলাম যে যদি শ্রীলঙ্কায় খেলা না হয় বাংলাদেশের, আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি, বাংলাদেশের যে ক্ষতিগুলো আমি বলছি যে ইন্ডিয়ার সাথে আমরা এই লড়াইয়ে নামার ফলে আমাদের যে যে ক্ষতি ক্রিকেটাই হবে, ক্রিকেট কেন্দ্রিক, সেটার জন্য তো আমরা আসলে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত হয়েই আসলে এই লড়াইটায় নেমেছি। এক্স্যাক্টলি, আমরা জেনে নেমেছি, কারণ আমরা শ্রীলঙ্কার নাম প্রপোজ করিনি। আমরা আমাদের চিঠিতে বলেছি আমাদের প্লেয়ারদের সুরক্ষা, আমাদের দর্শক যারা যারা মিডিয়া, মানে টোটাল সিকিউরিটি নিয়ে আমরা কথা বলেছি, এবং ভেন্যু নিয়ে বলেছি আমরা সেখানে নিরাপদ না। কারণ সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগ যারা পতিত সরকার, তাদের একটা বিশাল ক্রিমিনাল অংশ ওই দেশে বসবাস করে। তো সেটা আমি তো নিজেকে সেফ মনে করছি না। কলকাতায় 3টা ম্যাচ, ওরা কলকাতাতে অবস্থান করছে, লটস অফ টেরোরিস্ট সেখানে আছে। তো আপনি সিকিউরিটি, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি তাহলে এক মুস্তাফিজকে সিকিউরিটি দিচ্ছেন না, তাহলে আমাদের কীভাবে দিবেন আপনি? আর রিফ্লেকশন, উনি যেটা বললেন, দর্শক যিনি বললেন যে শ্রীলঙ্কায় হ্যাঁ, আমাদের ইস্যু হচ্ছে, আপনি এর আগেও দেখেছেন একটা ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া কিন্তু শ্রীলঙ্কা আসেনি, অস্ট্রেলিয়া খেলতে আসেনি, ওয়াক ওভার দিয়েছে 96 ওয়ার্ল্ড কাপ। জি হ্যাঁ, তো এরকম কিছু রেকর্ড আছে। পাকিস্তান অনেকে যায়নি, শ্রীলঙ্কা যায়নি। তো আমরা যদি আইসিসি সিদ্ধান্ত নেয় যে আমরা খেলবো না, আমাদেরকে ভেন্যু চেঞ্জ করবো না, তাহলে আমরা ওয়াক ওভার সিস্টেমে চলে যাবো, কিন্তু আমরা স্ট্যান্ড থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা খুব কৌতূহল, মানে আপনার কাছে একদম সরাসরি পেলাম যেহেতু, সেই কারণে এই প্রশ্নটা। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে আপনি কেন ফুটবল নিয়ে এরকম বলেছেন? আপনি নিজে তো ফুটবলেরও খুব ভক্ত, এবং কুমিল্লায় আমি জানি যে ফুটবল প্রচারেও আপনি আসলে খুব সামনের সারির লোক। এটা হচ্ছে ক্রিকেটের একটা পরিভাষা আছে, স্লেজিং। ইনফ্যাক্ট প্রথম দিন ক্রিকেট কনফারেন্স আমার কোনো প্রেজেন্টেশন বা বক্তব্য ছিল না। তো যেহেতু কাউন্সিলররা ঢাকার বাইরে থেকে আসছে, ওরা আমার ফ্যানও আবার, হ্যাঁ, তো এখন কাউন্সিলরদের কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে যে সবাই আসছে, কিছু বলো। তা আমি বলতে গিয়ে আমার মনে হলো যে আমি যে ক্রাইসিসটা গত বছর ফেস করে আসছি, সেটা হচ্ছে ফুটবলাররা
যেভাবে তাদের অ্যাটিটিউড বা তাদের যে অ্যাগ্রেসিভনেস বা তাদের সবাই তো খেলবে, কিন্তু তারা শুধু ফুটবলই খেলবে, আর অন্য কোনো খেলা হবে না। তো আমি চিন্তা করলাম ক্রিকেটের একটা পরিভাষা আছে যেটা হচ্ছে স্লেজিং। তো আমি স্লেজিংয়ের আশ্রয় নিলাম, একটু হিট করলাম, হিট করার পরে আর একটু ডিপে গেলাম, ডিপে যাওয়ার পরে এটা নিয়ে যেহেতু লাইভ হচ্ছিল টি স্পোর্টস, আমি কিন্তু বুঝতে পারছি লাইভ হচ্ছে এবং তারা দেখতেছে আমার রিপারকাশনটা কী হবে না বুঝতে পারছি। পরবর্তীতে আসিফ মাহমুদ আগের যে তথ্য স্পোর্টস উপদেষ্টা ছিলেন, উনি গিয়ে বলেছেন যে সাম কন্ট্রোভার্সি এখানে হয়েছে। তো আমার উদ্দেশ্য ছিল আকর্ষণ করা। যেমন মনে করেন এখন আমরা আন্ডার 16 করছি, আন্ডার 16-এ গিয়ে আমরা কি করছি, ফুটবলের যে কোয়ালিফাইং না, কোনো টুর্নামেন্টও না, কোনো লিগও না, ওদের বাছাই পর্ব হচ্ছে। এই বাছাই পর্বের জন্য আমি মাঠ পাচ্ছি না খেলার জন্য, এবং আমার উইকেট বরাবর তাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং একটা সচেতনতা তৈরি করা। সারা দেশে কিন্তু এটাই হচ্ছে, আমরা কোনো উইকেট তৈরি করতে পারি। আজকে কুমিল্লা থেকে মেসেজ আসছে ম্যাটে খেলা হয়, যেটা 88 সালে বন্ধ হয়ে গেছে। তো এখনও যদি কুমিল্লার মতো ডিস্ট্রিক্ট ম্যাটে খেলে, তাহলে আপনি ক্রিকেটটা খেলবেন কবে? যে কারণে আমি চাচ্ছিলাম একটা ক্রিকেট সূচি বা খেলার সূচি করতে, যে সারা দেশে এই যেহেতু স্টেডিয়াম মালিক এনএসসি, আমরা মালিক না, তো ওরা একটা ক্যালেন্ডার করে দিক যে এই মাস থেকে এই মাস, বা ভাগ করে দিক। আমাদের তো সম্পদ সীমিত, আমাদের জায়গা সীমিত, আমাদেরকে সর্বত্র ব্যবহার করতে হবে। আর আপনি জানেন যে ক্রিকেটের খেলাটা একটু ডিফারেন্ট, এটার 30 ইয়ার্স আউটফিল্ড, পরিচর্যা, গ্রাস উইকেট বানানো, এগুলো মেনটেন করা একটা বড় ধরনের কাজ। যে এক জোড়া জুতার একটা বল নিয়ে খেললাম এরকম কিছু না, কিন্তু এটা অনেক বড় অ্যারেঞ্জমেন্ট। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি এটা দৃষ্টি আকর্ষণের জন্য। আমি একটা কথা সবাই কিন্তু শুনেছে, একটা কথা যেগুলো আলোচনা হয়, বেসিক বলেছি এখনই সময় বিসিবির বাহফের সাথে বসা, সেই কথাটা কিন্তু ফোকাস করা নেই। ওই যে কাটপিস যে নিউজগুলো হয় আর কি, তো ওই কাটপিস নিউজের কারণে ফুটবলের উত্তেজিত। তো পরবর্তী ইনফ্যাক্ট ফুটবলের সাথে আমার আমি এখনও বলছি যে তোমরা বলো তোমরা ফুটবল কবে খেলবা। আমি নোয়াখালী স্টেডিয়ামে গেলাম, নোয়াখালী মঞ্জুর করি সব ডাইরেক্টর আছেন বাফুফের, উনি জেন্টলম্যান, উনি বলছে আসিফ আমি 31 ডিসেম্বরের মধ্যে আমরা ফুটবলের কাজ শেষ করে দিব, তারপর মার্চ পর্যন্ত তোমরা ক্রিকেট খেলো। সুন্দর আমরা উইকেট করেছি নোয়াখালীতে। এখন নোয়াখালীতে আপনার আমরা ভেন্যু দিয়েছি আন্ডার 16-এর। এটা হচ্ছে খেলার পরিবেশ, সমমনা পরিবেশ, যে ফুটবল আমাদের ছেলে মেয়েদের তো খেলবে। তাহলে আমি কেন জোর করে, আমার তো মাঝে মধ্যে মনে হয় এই ফুটবলের সাথে বিসিবিও জড়িত ছিল এক সময়, যে তারা ফুটবলকে প্রমোট করতে কৌশলে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাক, নাহলে তাদের গোডাউন একটা রশি নেই, একটা রোলার নেই। আমরা যে এই যে খেলবে গ্রাস কাটার বিভিন্ন ফ্যাসিলিটিস বিসিবিতে আমাদের কিছু রেখে যায় নাই, তাহলে আমরা তো শূন্য হাতে শুরু করলাম। মনে করেন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, আমরা একটা দায়িত্ব নিলাম, এখন আমার দেশ পুনর্গঠন করতে হবে। তো সেক্ষেত্রে গিয়ে আমাকে আসলে যখন দেখলাম সফট কথায় দীর্ঘদিন কাজ হচ্ছে না, তখনই আমি স্লেজিংটার, এটা একটা ক্রিকেটীয় পরিভাষা, এটা আশ্রয় নিলাম আর কি। কিন্তু ফুটবলের প্রতি তো আপনার কোনো বিদ্বেষ নেই। প্রশ্নই আসে না। আমাকে আসিফ মাহমুদ বললেন আপনি কিন্তু ফুটবলকে, আমি দেখো এটা হচ্ছে গেম পলিসি, এটা হচ্ছে একটা পলিসি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা, এবং কয়েকদিন পরে সারা দেশের মানুষ কিন্তু জানে। আমি কিন্তু পরবর্তীতে অনেক ঘটনা ঘটেছে ফুটবলের, আমি কিন্তু একটা শব্দ করে নিই। কেন করে নেই? আমার কাজ শেষ, আমার কথা ছিল একটা দৃষ্টি আকর্ষণ করা, যে ফুটবলটা আসলে আমাদের খেলা, আমাদের বাচ্চাদের খেলবে, কিন্তু ফুটবলের কারণে সারা দেশে ক্রিকেট কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা ফোকাস করা ছিল মূল লক্ষ্য। আমরা আবার একটু ক্রিকেটে ফিরতে চাই। মানে আপনি বলেছেন যে একদম কঠোর অবস্থানে বাংলাদেশের থাকা উচিত, যে পরিস্থিতি হোক বাংলাদেশ ভারতে যে খেলবে না। কিন্তু ভারতে না গেলে যে শুধু ভারতের সাথে সম্পর্কে আমাদের ভাটা পড়বে তা নয়, ভারতের প্রভাবের কারণে আইসিসিতে এবং নিজেদের ক্রিকেট বিশ্বে অন্য দেশগুলোর সাথেও আমাদের আসলে সম্পর্কের দূরত্ব তৈরি হবে কিনা, এবং সেটা আসলে আমাদের ওভারঅল ক্রিকেটে কোনো ইফেক্ট ফেলবে কিনা, আমরা কি সেটা ভাবছি কিনা? আমরা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটা বিশ্লেষণ করেছি, আমরা ভারতে কয়বার গিয়েছি, ভারত আমাদের দেশে কয়বার এসেছে, ভারতের মাধ্যমে সিরিজ পাল্টা সিরিজ আমাদের বেনিফিট প্রফিট কী হয়েছে, আমরা এগুলো হিসাব নিকাশ করেছি। সবচেয়ে কম সফর কিন্তু ভারতেরই হয়েছে বাংলাদেশে। তো আমরা এসব বিবেচনা না করে আমাদের সার্বভৌম দেশের একটা বিসিবি, একটা স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রের প্লেয়ার, রাষ্ট্রের যারা আমাদের দর্শক আছে, এসব এদের একটা ইস্যু এখানে কাজ করেছে, এবং রাষ্ট্রের মানুষ খেপে যাবে, রাষ্ট্র হয়তো খেপে যাবে, কিন্তু আমরা যারা ডিপ্লোম্যাটিক ডিসিশনটা নিব, আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে সামনে রেখে। আইসিসি কী বলে, তো এই ধরনের লটস অফ এক্সাম্পলস আমাদের সামনে আসছে যে এটা হয়, যে ভেন্যুতে আমি গেলাম না বা ভেন্যু চেঞ্জ করার ইস্যুটা আছে, তো করে দিক। সিকিউরিটি যদি দিতে পারবো না একজনকে, তাহলে বাকিদেরকে সিকিউরিটি না দিতে পারলাম, যাবো তো না, এটা উচিত না। একটা স্যাবোটাজ যদি হয়ে যায়, সাপোজ আপনি কাভার করতে গেলেন, এখন আপনাকে যদি কেউ এখান থেকে মানুষ মেরে ওসমান হাদিকে কিল করে বর্ডার ক্রস করে গেছি, দুবাইয়ে চলে গেছে শুনলাম, তাহলে ওখানে তো তাদের লোকাল টেরিটরি, তাহলে আপনি জানেন নিরাপত্তা কোথায়। দেখা গেল আপনি আমাদের একটা প্লেয়ার গেল,
তার সাথে তার ফ্যামিলি গেল 10 জন, জি তাদের সিকিউরিটি কে দিবে? সেখানে অভয়াশ্রম হয়ে গেছে এখন ওখানে সন্ত্রাসীদের, তো এটা তো আমাদের রিস্কি ভাই। তো এই যদি অ্যাসিওর করতে না পারে তাহলে তো আমাদের আগে দেশের প্লেয়ারদের নিরাপত্তা আমাদের কাছে আগে, আমাদের প্লেয়াররা স্ট্রেসলেস যেন খেলতে পারে সেটা আমাদের জন্য জরুরি। কারণ আপনি ব্যাটিং করবেন, বোলিং করবেন, ম্যাচ খেলবেন, কিন্তু আমার টেনশন থাকবে, আমার নিরাপত্তা, আমার ফ্যামিলি বাইরে আছে, এভাবে তো ক্রিকেট খেলা হয় না। আমরা ওটাই এনশিওর করেছি, প্লেয়ারদের নিরাপত্তা, আমাদের মিডিয়া কর্মীদের নিরাপত্তা, আমাদের দর্শকদের নিরাপত্তা, মানে নিরাপত্তাটা আপনাদের কাছে সবচেয়ে গুরুত্ব পেয়েছে। এক্স্যাক্টলি। ধন্যবাদ আপনাকে আসিফ আকবর। আমাদের সময় আসলে শেষ, কিন্তু অনেক কথা বলার ছিল, আরও অনেক কিছু প্রশ্ন করার ছিল আমার, কিন্তু আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও সুযোগ মিলবে। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।